ফিনিক্স মেমোর বিশ্লেষণধর্মী আলোচনায় যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমন্ত্রণ। গণমাধ্যম, সাংবাদিকতা, মত প্রকাশের স্বাধীনতা। গত 11 মাসে এই ইস্যুগুলোতে নাভিশ্বাস অবস্থা। আওয়ামী লীগের সরকারের আমলে আপনারা যারা মত প্রকাশের স্বাধীনতা নেই বলে চিৎকার করতেন তাদের জন্য একটা হিসাব দিই। 2024 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে 318টি। অন্যদিকে 2024-এর অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে 671টি। এই হিসাবটা মন করা নয়, এই হিসাব হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর ডেটা থেকে নেওয়া। এখন যখন জানেন, আমি যখন পিছন দিকে ফিরে তাকাই, আমি কতদিন মনে পড়ে যে আমি কতদিন দেখেছি যে বিভিন্ন টক শোতে জাতির জনক নিয়ে বিতর্ক হচ্ছে, যুদ্ধাপরাধীদের ভূমিকা নিয়ে ধোঁয়াশা আলোচনা হচ্ছে, মুক্তিযুদ্ধকে নিয়ে তর্ক হচ্ছে। কতবার মনে মনে বলেছি এদের কেন টক শোতে আসতে দেয়, এসব আলোচনার সুযোগ কেন এদেরকে দেওয়া হয়। এখন আমার মনে হয় কি জানেন, বর্তমান পরিস্থিতিতে এখন মনে হয় যে সেটাই ছিল নরমাল। ভিন্ন মতামতকে আপনি যদি না বলতে দেন তাহলে আপনি আপনার অবস্থানকে কি করে পরিষ্কার করবেন বলুন তো। আমরা বলবো না যে কোনো সরকারের আমলে গণমাধ্যমের কিংবা মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ছিল, তবে এ সরকারের আমলে তা যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। গণমাধ্যমের উপর প্রথম আঘাত এসেছিল প্রথম দিন থেকেই। 5 অগস্টে আপনারা যদি মনে করতে পারেন, একযোগে হামলা হয় সময় টিভি, 71, ডিবিসি, এটিএন বাংলা, এটিএন নিউজ, ইন্ডিপেন্ডেন্ট, গান বাংলা সহ টিভি চ্যানেলের সবগুলো অফিসে। 19শে অগস্ট একযোগে হামলা হয় কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, বিডি নিউজ 24.com, নিউজ 24 ও রেডিও ক্যাপিটাল কার্যালয়। এর সাথে চলেছে সাংবাদিককে হেনস্থা করা, মারধর করা, হত্যা করা এবং মামলা দেওয়া। প্রথম কয়েকটা মাস দেশে চরম নৃশংসতার খবরগুলো, আপনারাও সেটা ফিল করেছেন, চরম নৃশংসতার খবরগুলো আমরা কোথা থেকে পেতাম? আমরা পেতাম ফেসবুক থেকে, অথবা টুইটারে, অথবা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে। সেই সময় এই সংবাদপত্র, এই গণমাধ্যমগুলো এক অন্যরকম অবস্থান নিয়েছিল। মানে মানুষ মেরে রাস্তায় লাশ ফেলে রাখা হয়েছিল, তারা সেগুলো নিয়ে সংবাদ প্রকাশ করেনি। তারা প্রচন্ডভাবে ব্যস্ত ছিল শেখ হাসিনা ভারতে চলে গেছে কিভাবে, কেন গেল, কি গেল, কিভাবে যেতে পারলো, এসব নিয়ে। আমি জানি না, হয়তো তাদের উপর যে অত্যাচার চলেছে সেটা থেকে তারা বাঁচতে চেষ্টা করছিল, হয়তোবা তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছিল যে তোরা যদি আমাদের কথা মতো না চলিস তোদের খবর আছে। হ্যাঁ, তো গণমাধ্যমের এই নীরব অবস্থানের পরও কিন্তু তাদের উপর হামলা থেমে থাকেনি। বিভিন্ন অজুহাতে বিভিন্ন গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের অফিসে মব হামলা হয়েছে, সেখানকার সাংবাদিকদের উপর ব্যক্তিগত আক্রমণ হয়েছে, চাকরি হারিয়েছেন অনেকে। আমরা অনেকেই জানি ঠিক এই সময়ে 2024-এর অক্টোবরের দিকে তথ্য মন্ত্রণালয়ের মদদে এই কিংস পার্টি গোপনে একটা লিস্ট তৈরি করেছিল সাংবাদিকদের। এই লিস্ট অনেক দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল। আপনাদের কি মনে হয় জানি না, কিন্তু আমার মনে হয় এই লিস্টের ধারাবাহিকতায় আমরা দেখেছি অক্টোবর এবং নভেম্বর জুড়ে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিলের হিড়িক এবং আরো অনেক দমনপীড়ন। 2024-এর নভেম্বরে আন্তর্জাতিক সংস্থা কমিটি ফর প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে ডক্টর ইউনুসকে এক চিঠি দিয়েছিল, বলেছিল যে দেখো তোমাদের এখানে যে সাংবাদিকদের উপর অত্যাচার হচ্ছে আমরা খুবই উদ্বিগ্ন, তোমরা কিছু একটা করো। কিন্তু কোনো কাজ হয়নি, বরং গণমাধ্যমের গলা টিপে ধরা নিত্য নতুন সব কৌশল আমরা দেখেছি। যেমন একটা উদাহরণ দেই, ধরুন কেউ এই সরকারের দুর্নীতি বা শিশু উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে কিছু একটা প্রকাশ করলো, একটু পরে আপনি পেজ নট ফাউন্ডে ডিরেক্টেড হবেন। এগুলো থেকে আমরা সহজেই কিন্তু বুঝতে পারি যে গণমাধ্যমগুলো কি ধরনের চাপের মধ্যে ছিল এবং এখনো আছে। আওয়ামী লীগের 15 বছর বিভিন্ন মতের একটা জেনারেশন সাংবাদিকতা করে গেছেন। মোস্তফা ফিরোজ, শওকত মাহমুদ টকশোতে বিএনপির হয়ে কথা বলেছেন। নুরুল কবির, গোলাম মুর্তজা, আসিফ নজরুল সপ্তাহ জুড়ে টকশোতে সরকারের সমালোচনা করে গেছেন। কিন্তু আজকাল কি আপনি টকশোগুলোতে ভিন্ন মতের কোনো লোক দেখতে পান না। কিন্তু প্রথম আলো আর ডেইলি স্টারের কথা মনে আছে তো, সেই সুদূর প্যারিস থেকে তৌহিদি জনতাকে লেলিয়ে দেওয়া হয়েছিল এই দুটো অফিস আক্রমণের জন্য।
আপনারা জানেন কি যে এই দুটো অফিস কিন্তু এখনো সেনাবাহিনীর পাহারায় চলছে। এগুলো আগে বাংলাদেশে কখনো হয়নি। বাংলাদেশের ইতিহাসে এর আগে এত সাংবাদিক জেল খাটেননি, এত সাংবাদিক মামলার আসামি হননি, এত সাংবাদিক দেশ ত্যাগে বাধ্য হননি। ফারজানা রূপা, শাকিল আহমেদ, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু আজ সবাই হত্যা মামলার আসামি, ওনাদের কাউরই জামিন হচ্ছে না। আইএসের পতাকা নিয়ে মিছিল করার উপরে প্রতিবাদী সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সাংবাদিক নুরুজ্জামান লাবু। জুলাই সন্ত্রাসের সময় কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিয়ে রিপোর্ট করায় ধর্ষণের শিকার হয়েছিলেন এক নারী সাংবাদিক। আমরা আরো শুনেছি অনেক নারী সাংবাদিক যৌন আক্রমণের শিকার হয়েছিলেন। পহেলা বৈশাখের সাংস্কৃতিক স্বকীয়তা নিয়ে এবং মুক্তিযুদ্ধ নিয়ে ফারুকীকে প্রশ্ন করায় 3 সাংবাদিকের চাকরি চলে যায়, দীপ্ত টিভি বন্ধ হয়ে যায়। সেগুলো আপনাদের মনে আছে, আমাদেরও মনে আছে। আমাদের মনে আছে ডিসেম্বরে হাসনাত আব্দুল্লাহ 10 জনের একটা লিস্ট নিয়ে সময় টিভিতে চলে গিয়েছিল এবং ব্যবস্থাপনা পরিচালককে চাপ দিয়েছিল সেই 10 জনের যেন চাকরিচ্যুত করা হয়। এই হাসনাত আব্দুল্লাহর হুমকি ধামকি কিন্তু সারা 11 মাস ধরেই সংবাদ মাধ্যমের উপরে, গণমাধ্যমের উপরে চলেছে। শুনুন, গত 6 তারিখে সে ফেসবুকে এক পোস্ট দিয়ে কি বলেছে। সে বলেছে, সাংবাদিকদের কার্যকলাপ আমরা ডকুমেন্ট করছি। ঘটনা হলো, এবং সুখের ঘটনা হলো, আশার ঘটনা হলো, এই সাম্প্রতিক হুমকিকে সাংবাদিক মহল আর ছেড়ে কথা বলেনি। হাসনাতের পোস্টের একদিন পরে জাতীয় প্রেস ক্লাব উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন। একই ধরনের বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, অনলাইন এডিটর্স অ্যালায়েন্স। একই দিনে এই প্রথমবারের মতো প্রায় অর্ধশতাধিক সাংবাদিক, একটা স্লাইডে যাচ্ছি, অর্ধশতাধিক সাংবাদিক হাসনাতের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন এবং গত 11 মাসে সাংবাদিক ও গণমাধ্যমের উপর সংগঠিত বিভিন্ন নিপীড়নের চিত্র তারা তুলে ধরেন। তারা এই সকল হামলার প্রতিবাদ এবং কারাবন্দী সাংবাদিকদের জামিন দাবি করেন। সাংবাদিকদের বিবৃতিকে সরকার আমলে নেয়নি। গত 10 জুলাই তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং আপনারা জেনে অবাক হবেন যে এই সংস্কারের উদ্যোগে সিপিজের বিবৃতিকে পাত্তা দেওয়া হয়নি। একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তার বিবৃতিকে পাত্তা দেওয়া হয়নি। এই 51 জন সাংবাদিকের দাবিকে উপেক্ষা করা হয়েছে। এই সংস্কার কমিটি কি নিয়ে কথা বলেছে জানেন? সংস্কার কমিটি কথা নিয়েছে গণমাধ্যম কর্মীদের কর, মানে ট্যাক্স কত হবে, ট্যাক্স কিভাবে নেওয়া হবে, ট্যাক্স কি রকম হবে, সংবাদপত্রে সংবাদ বলার মাঝখানে যে বিজ্ঞাপনগুলো আসে সেগুলোর রূপরেখা কিরকম হবে, এসব নিয়ে কথা বলেছে। গণমাধ্যম এবং সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে কোনো রকমের কোনো কথা সংস্কারে ছিল না। অন্যদিকে তারা এতদিন পরে স্বীকার করেছে যে অ্যাক্রিডিটেশন দেওয়াটা ভুল হয়েছিল, প্রেস সচিব বলেছেন। তবে ঘটনা এখানেই শেষ নয়। তারা এই অ্যাক্রিডিটেশন নীতিমালায় বেশ বাজে ধরনের একটা পরিবর্তন আনলো। তারা বলল যে অ্যাক্রিডিটেশন কমিটি এখন থেকে চাইলেই সাংবাদিকদের যে কোনো তথ্য তারা নিতে পারবে পুলিশ ভেরিফিকেশন দিয়ে। ভাবা যায় কি ধরনের চাপের মধ্যে তারা সাংবাদিকদের রেখেছে, গণমাধ্যমকে রেখেছে। আর এই যে বিবিসির সাম্প্রতিক প্রতিবেদন, এটা নিয়ে কি বলার আছে বলুন? এই একপাক্ষিক এত অন্তঃসার শূন্য রিপোর্টের ভিত্তিতে এই প্রতিবেদন করা, এটা নিয়ে আপনারা লাফাচ্ছেন? একটু মনে করে দেখেন তো, আন্তর্জাতিক মিডিয়াগুলো কিভাবে ডিপ স্টেটের স্বার্থ রক্ষায় কাজ করে। এরাই কিন্তু আমাদের যুদ্ধ অপরাধীদের বিচারের সময় যুদ্ধ অপরাধীদের ধর্মীয় নেতা আখ্যা দিয়ে বিচারকে প্রশ্নবিদ্ধ করেছিল। এই এলাকায় ধর্মীয় উগ্রবাদের উত্থান হলে কাদের স্বার্থ রক্ষা হয় জানেন তো? পশ্চিমাদের, ডিপ স্টেটের। তাদের হয়ে এই পত্রিকাগুলো কাজ করে। ডিপ স্টেটের স্বার্থ রক্ষায় এই পত্রিকাগুলো কাজ করে। বাংলাদেশে এখন এমন সরকার ক্ষমতায় আছে যার হাত দিয়ে এই কাজগুলোকে এগিয়ে নেওয়া খুবই সহজ, এবং তারা এই সুযোগ কেন হাতছাড়া করবে? আর এই মিডিয়াগুলো যদি তাদের সাথে পায় সারা বিশ্বে ছড়িয়ে থাকা আমাদের বাঙালি ভাই ব্রাদারদের, যারা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ চায়,
তাহলে কি তাদের জন্য এই কাজটা করা খুব অসম্ভব, খুব কঠিন কিছু? একটু খোঁজ নিয়ে দেখবেন প্লিজ, বিবিসিকে এই রিপোর্ট বানাতে কে সাহায্য করেছিল, কারা সাহায্য করেছিল। তাহলেই কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। সুতরাং দেশের ভেতরের এবং দেশের বাইরের সব গণমাধ্যম নিয়ে আমাদের একটু সচেতন থাকতে হবে, এবং অবশ্যই অবশ্যই যে যাই লিখুক না কেন আমাদের সেটার জবাব দিতে হবে কলম দিয়েই। তাদের কলম চলবে, তাদের কলম থামিয়ে দেওয়া চলবে না, এবং আমাদেরও কলম চলবে। পরিশেষে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার আন্দোলনের সাথে আমরা বলতে চাই যে আমরা একমত পোষণ করছি ফিনিক্স মেমো থেকে। সবাই ভালো থাকুন, নিজ নিজ জায়গা থেকে প্রশ্ন করুন, সোচ্চার হন। ধন্যবাদ।